রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে। এসিউরেন্স দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। রামিসা দর্শন এবং হত্যার বিষয়ে তারপরেও যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছেন, আমাদের বক্তব্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয়। কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোঅ্যাক্টিভ কাজ করি আমরা। যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে। এটা হচ্ছে অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো, ধর্ষণ, হত্যা, এগুলো হচ্ছে সংঘটিত হওয়ার পরে পুলিশের যে অ্যাক্টিভিটিস, করণীয়, সে বিষয়ে আমি বলতে পারি। আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতীয় হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে তালিকা সবগুলো আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল খান, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি। আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পর তনু হত্যা মামলাটি সহ আরও কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে সক্ষম হয় নাই। সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরও 2 জন আসামি আছে। ইতিমধ্যে আরও একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে। ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। এগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। এছাড়া কুমিল্লা সংঘবদ্ধভাবে যে একটা ধর্ষণের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী ধর্ষণের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান, চিরুনি অভিযান, সেটা ডিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে, তারপর অস্ত্র মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর ও শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর এলাকায় যে ব্লক রিট চলছে, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার অনেক অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অনেকেই দীর্ঘদিন যাবৎ আইনের চোখে ধুলো দিয়ে যেভাবে পালিয়েছিল তাদেরকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখন যাত্রাবাড়ি থানাতেও একইভাবে আমরা অনেক ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাইকারী, তাদেরকে প্রায় 41 জন
আমরা গত কয়েকদিন মে মাসের 18 এবং 19 তারিখে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এইভাবে তেজগাঁতে 63 জন, ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন জায়গায় আমরা উল্লেখ করার মতো কিছু সফলতা বলতে পারি। যেমন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গতকালকে সম্ভবত কক্সবাজারের আমার নির্বাচনী এলাকা দুলাজারাতে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার বিচার সম্পন্ন হয়েছে। সম্ভবত 4 জন কি 5 জনের মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসির, তারপরে যাবজ্জীবন আছে, বিভিন্ন মেয়াদের সাজা আছে। এছাড়া উখিয়া টেকনাফেও র্যাব 15 অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক দীর্ঘদিনের আসামি অনেককেই গ্রেফতার করেছে। আর বলা যায় আইনশৃঙ্খলা এটা সমুন্নত রাখার জন্য দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। আর পুলিশ সিস্টেমের মধ্যে আমরা অনেক রিফর্ম, অনেক সংস্কার করার চেষ্টা করছি। আমাদের অনেক কিছু করার বাকি আছে, সেটা আমরা মানি, কিন্তু সরকারের বয়স তো প্রায় 3 মাস। তো 3 মাসে আমরা কেবল সব কিছু রিফর্ম করে সুষ্ঠুভাবে সামনের দিনে কিভাবে আমরা কাজ করব, এই পলিসিগুলো, এই সিদ্ধান্তগুলো নিতেই সময় লাগে। তার মধ্যে আমরা যে অ্যাকশনটা করেছি, আশা করি আপনারা কষ্ট করে সেটার কৃতিত্ব দিতে পারবেন আমাদের। ধন্যবাদ। এই জিনিসগুলোতে ভালো আছে, কিন্তু এই টোটাল ইস্যুগুলোতে যে এক্সিস্টিং ল আছে তা কি যথেষ্ট মনে করেন কিনা আপনি? আর প্রকাশ্যে এই ধরনের অপরাধীদের শাস্তিটা প্রকাশ্যে এক্সিকিউট করার জন্য বিভিন্নভাবে দাবি উঠছে, যদিও বা এটা অনেক ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া। সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, এটা নিয়ে তুলপাড় হলো এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে এসে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল, কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কি হবে না হবে সেই আইনগুলো চিন্তা করতে হয়। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনালের করা হলো। দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করেও। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164-এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টের, তাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে
যে স্টেটমেন্টটা দিয়েছে তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সব কিছু বিবেচনায় নিতে হবে। না, চার্জশিটের ক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়নে সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছে, মূল আসামি 164 করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা খুব বেশি সময় লাগবে না, আনুমানিক কয়দিন? এটা তো তদন্তকারী কর্মকর্তা বলবে।